আমার এলাকা একটা কোটা দিলেন, আমি সব 3rd ডিভিশন, কিন্তু আপনি সব কোয়ালিফাইড, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু কোটার কারণে আপনি পাইলেন না, আমি পাইলাম কোটার কারণে। আপনি উপজাতি আমাকে ফ্রি করে দেন সব কিছু, কোনো দরকার নেই তো। সে যদি কোয়ালিফাইডে আসুক, আপনি মেয়েদের সমান অধিকার চাচ্ছেন, আবার মেয়েদের আবার কোটা কেন? মেয়েদেরও সমমানের ওই ভিতরে দিয়ে দেন, সবাই অল হয়ে পরীক্ষা দিক, মেধার ভিত্তিতে তার যোগ্যতার ভিত্তিতে সে আসবে। প্রধানমন্ত্রী একটু বিবেচনা করা দরকার যে কোটাতে হইল কি, যেটা আমি উদাহরণ দিলাম সেই জিনিসটা যদি চলে আসে তাহলে মেধাভিত্তিক যে জিনিসগুলি এটার কিন্তু হ্রাস পাবে এবং মানে সেই জিনিসটা এগিয়ে যাবে। অ্যাডভোকেট ডক্টর আনোয়ারুল আজহার ভাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম পেনশন এবং কোটায় রাজনীতি, আপনি শুনলেন যে আজম খান বললেন যে এই আন্দোলনের মাধ্যমেই প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র কত স্ট্রং, কত শক্তিশালী। আন্দোলনের ফল কি, কেন আন্দোলন হলো, আপনার মনে হয় যে এটি যৌক্তিক? জি, ধন্যবাদ আপনাকে এবং এসএটি দর্শকবৃন্দ এবং কলাকৌশল সাথে আমার বিজ্ঞ দুইজন আলোচক আছেন, এবং আপনাকে ধন্যবাদ। আরম্ভ করতেছি আল্লাহর অশেষ কৃপায়। আমি হজে গেছিলাম, একটু হজের 1 মিনিট একটু বলে, হজে গেছিলাম, প্রচণ্ড গরম, 52 ডিগ্রি সেলসিয়াস। আমি সবাইকে অনুরোধ করব যারা হজ করতে চান, ইয়াং বয়সে করা ভালো। আমার এই ধারণাটা ছিল না, আমি যাওয়ার পরে এই প্রথম গেলাম আর কি। তা আমার এই যে ভদ্রলোক সহযোগিতা, আমার এক ছোটো ভাই মাওলানা আমিনুল ইসলাম, উনি মক্কায় পড়াশোনা করছেন এবং 19 বছর উনি মক্কার একটা মসজিদ ইমামতিও করছেন। এখন আপাতত উনি করেন না। আমার সাথে আরও 2জন ছোটো ভাই ছিল, এনামুল হক আর নেসারুদ্দিন, ওনারাও যথেষ্ট পরিশ্রমী। কিন্তু এত প্রচণ্ড গরমের কারণে আপনার মনে হয় 100-র উপরে মনে হয় বাংলাদেশে হাজি স্ট্রোক করে মারা গেছে, এবং 1000-এর উপরে গেছে পুরা দেশব্যাপী, মানে পুরা পৃথিবীতে যত গেছে 18 লক্ষ এইবার হাজি কিন্তু হজে গেছে। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যারা হজ করেন নাই, অনুরোধ করব যে টাইম মতো যে হজটা করে আসলে সবচেয়ে ভালো। বৃদ্ধ বয়সে গেলে খুব কঠিন, খুবই কষ্টদায়ক। তো যাই হোক, ভাইয়ের যে কোশ্চেনটা সেটাতে আসা যাক। পেনশন ও কোটার রাজনীতি, এখানে আসলে এই যে কোটার ব্যাপারে একটা উচ্চ আদালতে একটা রায় আছে, তো এই রায়টা হয়েছে, তারপর এটা রিভিউ করা যায়। কোনো দেশে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উচ্চ আদালত থেকে সিদ্ধান্তটা আসছে, কিন্তু আবার আপনি এটা রিভিউ করলে এটা আবার পুনর্বিবেচনা করা। যেমন কোটার ভিত্তিতে যদি মনে করেন আমার এলাকা একটা কোটা দিলেন, আমি সব 3rd ডিভিশন, কিন্তু আপনি সব কোয়ালিফাইড, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু কোটার কারণে আপনি পাইলেন না, আমি পাইলাম কোটার কারণে। এরশাদ সাহেবের সময় একই হয়েছিল, যখন বিসিএস ক্যাডার সার্ভিসে, তখন এরশাদ সাহেব এটাকে বলছিল যে এইবার বিসিএস ক্যাডার যে ফার্স্ট হয়েছে সে কি কোনো দল বা, তো ইয়ার রিপোর্ট হয়েছে, ওনার এনএসএর রিপোর্ট হয়েছে যে ওই লোক আওয়ামী লীগ করে। উনি সরাসরি উত্তর দিচ্ছে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না, এই লোক মেধাবী কিনা তারই নিয়োগ দেওয়া হোক। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে দল হলেই দলকানা হইয়া, দলের প্রতি অনুরাগী হইয়া আমরা যদি এইরকম কাজ করি তাহলে কিন্তু আপনার মেধাশূন্যতা সৃষ্টি হবে। আপনি উপজাতি আমাকে ফ্রি করে দেন সব কিছু, কোনো দরকার নেই তো। সে যদি কোয়ালিফাইডে আসুক, আপনি মেয়েদের সমান অধিকার চাচ্ছেন, আবার মেয়েদের আবার কোটা কেন? মেয়েদেরও সমমানের ওই ভিতরে দিয়ে দেন, সবাই অল হয়ে পরীক্ষা দিক, মেধার ভিত্তিতে তার যোগ্যতার ভিত্তিতে সে আসবে। তখন দেখবেন যে আমাদের শুধু অর্থনীতি না, দেশের রাষ্ট্রের সব কিছু, এবং ভাই যে গণতন্ত্রের কথা, এই গণতন্ত্র সুসংগতি এবং আরও স্ট্রং হবে। তা আমি মনে করি এই যে আন্দোলন, আজকে দেখলাম যে একটা গাড়ি বিদেশি ফরেনারদের, ওনাদের বিশাল বড় একটা বিদেশি গাড়ি, এরা ডোনার এজেন্সি, এই যে তাদের ব্যাক করানো হলো আবার হোটেলে, এটা কি ভালো লক্ষণ? এই গাড়িটা তো অন্তত ছাড়া উচিত ছিল। তো এখন এই ভিতরে দেখেন শস্যের মধ্যে ভূত রয়েছে, হয়তো ছাত্ররা চাইছে কি উস্কানি দিচ্ছে, না দিবা না, এটা না দিলে সরকার, তখন সরকার কি, তখন সরকার আবার দেখা যাবে যে রাত্রে ধরে লেগেছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, তখন আবার চোখের পানি, পুলিশে দাও, এই করো সেই করো। তো এইগুলি থেকে তো আমাদের বাহির হয়ে আসতে হবে। ডোনার এজেন্সি গাড়িটা আটকানো আমি মনে করি সমীচীন না। বাংলাদেশে আন্দোলন হইতেছে বাংলাদেশের জন্য, বিদেশিদের জন্য আন্দোলন। আপনার উন্নয়ন সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের এখনও বিদেশিদের উপর, যত কথাই আমরা বলি না কেন। তাইলে আমরা সেই দিক থেকে আমাদের চিন্তা করা উচিত। আর পেনশনের ব্যাপারটা মনে করেন যে শিক্ষকরা যে দিনে চায় গ্র্যাচুইটি হইতে শুরু করা, একবার আপনি জানেন ইনকাম ট্যাক্সের এই যে 23 সালে যে আইনটা হয়েছিল, এখানে 27% ছিল বেসরকারি গ্র্যাচুইটির যে ট্যাক্স কেটে নেবে, আর সরকারের ক্ষেত্রে 10%, সেটা কিন্তু আবার এখন কমে 15% আসছে, আর ওইটা 10%। তা আন্দোলনের বিকল্প না, এটা সত্যি কথা। প্রধানমন্ত্রী বলছে যে ঠিক আছে আন্দোলন করতেছে উনি, আমার মনে হয় যে উনি পর্যবেক্ষণ, ভাই একটা সুন্দর কথা কইছে যে সহজভাবে পাওয়ার থেকে আন্দোলন করে নিলে সেটার একটা কিন্তু আসলে কিন্তু নিজের একটা তৃপ্তি আসে আর কি, এবং জনগণও চায়। এখন এই তৃপ্তিতে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেইটা বলা যায় না। তো সেই হিসাবে আমি মনে করি এইসব ভাঙচুর অবরোধ করে, যেমন মনে করেন যারা ফরেনার, তারা ক্ষতিটা হচ্ছে আন্দোলনের সময়, এই ক্ষতি পুষবে কিভাবে? এইরকম আন্দোলন একবার আছে, ওই যে কি নাম জানি, ইমরান
ডাক্তার ইমরান হ্যাঁ সমাজে কি আন্দোলন হয়েছে ভাই, কাকরাইল আমার সেগুনবাগিচা আমার বাসা পর্যন্ত মেয়ের মিছিল আয় পড়ছে, মানুষের যাইতে দেয় নাই, কত কিছু ভাঙচোর এইটা সেটা। তো আবার যখন দাবরানি দিচ্ছে হে আবার গেছে ভাই, এরা আর খুঁজেই পাওয়া গেল না, আজ পর্যন্ত দেখি না কোনো নাম টাম কোনো কিছু। তা আবার এই দৌড়ানি খেলে আবার সব ঠিক হয়ে যাবে, এইভাবে আন্দোলন হয় না। আন্দোলন পৃথিবীর সব রাষ্ট্রই আছে, সেইটা মৌন মিছিল করতে পারেন আপনি এক জায়গায় বসে আন্দোলন। তা আমাদের এগুলির আবার প্রতিফলন ঘটে না ভাঙ্গাচুরা পর্যন্ত। ভাঙ্গাচুরা হইলে তখন টনক টনে বসে আরে ভাঙ্গাচুরা হইতেছে, মানে এটার মধ্যে রহস্য আছে। তো এখন কোন দিকে যাবেন, এইটা হলো বড় প্রশ্ন। আজকে আমরা একটা গরিব রাষ্ট্রের উন্নয়ন দিকে আমরা এগিয়ে যাচ্ছি ডে বাই ডে, সেই জায়গায় যদি বারবার এই ধরনের প্রতিবন্ধকতা আসে ছোট ছোট তবে আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটু বিবেচনা করা দরকার যে কোটাতে হইল কি, যেটা আমি উদাহরণ দিলাম সেই জিনিসটা যদি চলে আসে তাহলে মেধাভিত্তিক যে জিনিসগুলি এটার কিন্তু হ্রাস পাবে এবং মানে সেই জিনিসটা এগিয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত, আমি মনে করি যে এটা একটু পুনর্বিবেচনা করে যেটা ভালো হয় সেটা করলে রাষ্ট্র এবং জনগণের জন্য ডক্টর নুরুল আজহার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।